আসসালামু আলাইকুম। আজকে একটু সমস্যার কারণে হচ্ছে ক্লাসটা শুরু করতে দেরি হয়ে গেছে, তো সবাই হচ্ছে জয়েন করতে থাকো আর কাজ শেয়ার করো। একটু লেট হয়ে গেছে আজকে ক্লাস শুরু করতে। ভালো আছি, সবাই হচ্ছে দ্রুত জয়েন করো, এমনিতে ক্লাস শুরু করতে লেট হয়ে গেছে আজকে। সবাই একটু দ্রুত জয়েন করো, হচ্ছে আজকে আমাদের বিকেল ক্লাসটা শুরু করে দিব। আজকে থেকে হচ্ছে আমাদের সাজেশন ক্লাস, আজকে আমার প্রথম। হ্যাঁ, আজকে 8 নাম্বার। মোটামুটি জয়েন করছি। ওকে, সবাই হচ্ছে ক্লাস শুরু করার পর কোশ্চেন থাকবে সামনে, সবাই হচ্ছে দ্রুত কোশ্চেনের আনসার দিবা। তো প্রথমে হচ্ছে আমি আনসার কারেকশন করে দিব, কিন্তু প্রথমে হচ্ছে তোমরা আনসারগুলো দিবা, যে দেখবো যে কে কত দ্রুত হচ্ছে আনসারগুলো করতে পারো, বা এটা হচ্ছে যাচাই হয়ে যাবে কার কতটুকু পড়া হয়েছে। তো ফার্স্ট কোশ্চেন দিচ্ছি আমি, মানুষের কশেরুকার সংখ্যা কতটি? এটা হবে কশেরুকা, কমেরুকা না। মানুষের কশেরুকার সংখ্যা কতটি? মানুষের কশেরুকার সংখ্যা কতটি? সবাই হচ্ছে কমেন্টসে আনসার দিবা, কশেরুকার সংখ্যা কতটি? হ্যাঁ, একজন বলছে হচ্ছে 33টি। হ্যাঁ, আমরা জানি মানবদেহ স্পাইনাল কর্ড মানে হচ্ছে স্পাইনাল কর্ডের ভার্টিব্রা বা কশেরুকার সংখ্যা হচ্ছে 33টি। হ্যাঁ, স্যার 33টি। তারপরে হচ্ছে মানবদেহে হাড়ের সংখ্যা কতটি? মানবদেহে হাড়ের সংখ্যা কতটি? ক্লাস করানোর সময় এখানে হচ্ছে অনেকবার বলা হয়েছে, মানবদেহে টোটাল হাড়ের সংখ্যা কতটি বলো? মানবদেহে হাড়ের সংখ্যা কতটি? আমরা জানি করোটিতে অস্থি
উপস্থিতি আছে 22টি। তারপরে কিছুক্ষণ আগে দেখলাম হচ্ছে কশেরুকা মানে স্পাইনাল কর্ডে আছে 33টি। তারপর হচ্ছে আমাদের মস্তিষ্কে মানে আবার বলছি প্রবলেম হয়ে গেল। করটিতে আছে 22টি, বক্ষ পিঞ্জরে হচ্ছে 25টি। তারপরে হচ্ছে আমাদের মেরুদণ্ডে হচ্ছে কশেরুকার সংখ্যা 33টি। ঊর্ধ্বাঙ্গে আমাদের দেহের ঊর্ধ্বাঙ্গে হচ্ছে 64টি এবং নিম্নাঙ্গে 62টি। এই টোটাল হচ্ছে 206টি। আমাদের দেহের টোটাল হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। এই কোরটিতে অনেক সময় হচ্ছে 22টির জায়গায় 29টি হতে পারে। আমরা জানি হচ্ছে আমাদের কানে 3 ধরনের অস্থি আছে, ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাটিস। এই মানে দুইটা বলে হচ্ছে 6টি এবং আমাদের মুখমণ্ডলের একটি অস্থি নিয়ে অনেক সময় হচ্ছে এই অংশটা থাকতে পারে, 22টিও থাকতে পারে বা 29টিও থাকতে পারে। যদি 29টি থাকে তাহলে 29টি সঠিক হবে, যদি 22টি থাকে তাহলে হচ্ছে 22টি সঠিক হবে। 3 দেহের সবচেয়ে বড় হাড় কোনটি বলো? দেহের সবচেয়ে বড় হাড়, মানব দেহের সবচেয়ে বড় হাড় কোনটি? সবাই হচ্ছে দ্রুত আনসার দিবা। মানব দেহের সবচেয়ে বড় হাড় কোনটি? মানব দেহের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। মানবদেহের সবচেয়ে বড় হাড় ফিমার এবং সবচেয়ে ছোট হচ্ছে কানের স্ট্যাপিস। সবচেয়ে বড় ফিমার এবং সবচেয়ে ছোট হচ্ছে কানের মধ্যবর্ণের একটা হাড় আছে, সেটার নাম হচ্ছে স্ট্যাপিস। যদি আসে মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার এবং সবচেয়ে ছোট হচ্ছে আমাদের কর্ণে মধ্যবর্ণের একটি হাড় আছে, সেটার নাম হচ্ছে স্ট্যাপিস। সেটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট হাড়। এটা হচ্ছে বড়টির পাশাপাশি আমাদের ছোটটি মনে রাখতে হবে। 4 নাম্বার, চুল ও নখের উৎপত্তি কোথায়? চুল ও নখের উৎপত্তি দেওয়া আছে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। চুল ও নখের উৎপত্তি হয় কোন স্তরে? সব হচ্ছে দ্রুত আনসার করবা। চুল ও নখের উৎপত্তি হচ্ছে কোথায় বলো? চুল ও নখের উৎপত্তি হচ্ছে একটোডার্মে। চুল ও নখের উৎপত্তি একটোডার্ম। তারপরে কোন টিকার কার্যকর ব্যবহার নেই? কোন টিকার কার্যকর ব্যবহার নেই? আছে এমএম ভ্যাকসিন মানে যেটা মিজলস, মাম্পস, রুবেলা, হেপাটাইটিস বি ভ্যাকসিন, চিকেন পক্স ভ্যাকসিন এবং কলেরা ভ্যাকসিন। কোন টিকার কার্যকরী ব্যবহার নেই? আমরা জানি এমএম ভ্যাকসিনের হচ্ছে কার্যকারিতা আছে, হেপাটাইটিস বি তো মাস্ট গেছে, চিকেন পক্সের আছে, নেই হচ্ছে কলেরা ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা হচ্ছে কলেরা ভ্যাকসিনের কোনো কার্যকারিতা মানে তেমন থাকে না। এটা হচ্ছে প্রথম 6 টিকাটা দেওয়ার পরে প্রথম 6 মাসে এটা 80% কার্যকরী থাকে, তারপরে 1 বছরের মধ্যে হচ্ছে 50% এবং প্রায় 2 বছর পরে হচ্ছে এটা আরো 50% হচ্ছে কার্যকারিতা কমে আসে। এর জন্য হচ্ছে সবচেয়ে বলতে গেলে কোন টিকার কার্যকর ব্যবহার নেই সেটা হবে হচ্ছে কলেরা ভ্যাকসিন। নিচে কোনটি দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে? আচ্ছা, এখানে হবে হচ্ছে অ্যান্টিবডি। 4 নম্বর অপশনটা হচ্ছে অ্যান্টিবডি। নিচের কোনটি দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে? হচ্ছে দেওয়া আছে হিমোগ্লোবিন, গ্লুকোজ, অ্যান্টিজেন। এটা হবে হচ্ছে অ্যান্টিবডি।
কোনটি आंसर হবে দ্রুত জানাও। গুড, 6 অ্যান্টিবডি হবে। আমরা জানি যে আমাদের দেহে যদি কোনো হচ্ছে বাইরে থেকে কোনো রোগ জীবাণু বা ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে তাহলে হচ্ছে আমাদের বডিতে যে অ্যান্টিবডি আছে সেটা হচ্ছে ওই মাইক্রো অর্গানিজমটার বিরুদ্ধে হচ্ছে ফাইট করা শুরু করে দেয়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে ওই রোগটার বিরুদ্ধে হচ্ছে সে অ্যাকশন নেয় এবং হচ্ছে ওই রোগটাকে প্রতিরোধ করে। তাহলে রোগ প্রতিরোধ দেহের রোগ সংক্রমণ প্রতিরোধ করে হচ্ছে অ্যান্টিবডি। স্নায়ু বিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত রূপকে কি বলা হয়? অপশন আছে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, স্নায়ু রোগ এবং হচ্ছে অটিজম। স্নায়ু বিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত রূপকে কি বলা হয় বলো? গুড, অটিজম বলা হয়। ঠিক আছে। রক্তের সার্বজনীন গ্রহিতা কোন গ্রুপ? এ, বি, বি, ও এবং এ। রক্তের সার্বজনীন গ্রহিতা বলা হয় কোন গ্রুপকে? রক্তের সার্বজনীন গ্রহিতা আমরা জানি রক্তের 4টি গ্রুপ আছে, এ, বি, বি, ও এবং এ। এর মধ্যে হচ্ছে আমরা জানি ও গ্রুপকে হচ্ছে সার্বজনীন দাতা বলা হয়। সার্বজনীন দাতা হচ্ছে ও ব্লাড গ্রুপ। ও ব্লাড গ্রুপ হচ্ছে সার্বজনীন দাতা। এই ব্লাড গ্রুপের ব্যক্তিরা হচ্ছে যে কোনো মানুষকে সব ধরনের গ্রুপকে হচ্ছে রক্ত দান করতে পারে এবং সার্বজনীন গ্রহিতা বলা হয় হচ্ছে এ বি ব্লাড গ্রুপ ধারী ব্যক্তিদেরকে। তাহলে সার্বজনীন দাতা বললে হবে হচ্ছে ও ব্লাড গ্রুপ এবং সার্বজনীন গ্রহিতা বললে হবে হচ্ছে এ বি ব্লাড গ্রুপ। সবার কি খুব কঠিন লাগতেছে নাকি প্রশ্নগুলো সহজ? একটা কোশ্চেনের ভিতরে হচ্ছে 2টা आंसर হয়ে যাবে। আচ্ছা, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? বলো, মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টি? এই ইজি কোশ্চেনগুলো থেকে হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে, কিন্তু না হয় খুব কঠিন প্রশ্ন করা হয় না, এই বেসিক বিষয়গুলো থেকে হচ্ছে থাকবে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? অনেকবার করা হয়েছে। আমরা জানি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি বলো, দ্রুত বলো। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টি। আমরা জানি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টি। যেমন যদি ভাগ করা হয় 4 ভাগে তাহলে আমরা জানি ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। বা আমরা বলতে পারি রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। এই হচ্ছে 4টা প্রকোষ্ঠ হৃৎপিণ্ড ভাগ করা থাকে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টি। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি? হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র কম্পাস, স্টেথোস্কোপ, গ্যালভানোমিটার, কার্ডিওগ্রাফ। কার্ডিওগ্রাম। আচ্ছা, হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি? 10 হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র। 10-এর 4। ঠিক আছে। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে কার্ডিওগ্রাম। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে কার্ডিওগ্রাম। হিমোগ্লোবিন থাকে কোথায়? হিমোগ্লোবিন কোথায় থাকে? আমরা জানি রক্তে 3টি কণিকা আছে, আরবিসি, ডাব্লিউবিসি এবং হচ্ছে অনুচক্রিকা। আমরা জানি রক্ত কণিকা 3 ধরনের, আরবিসি, ডাব্লিউবিসি এবং হচ্ছে প্লাটেলেট বা আমরা অনুচক্রিকা বলতে পারি। রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং হচ্ছে প্লাটেলেট বা অনুচক্রিকা। এই আরবিসি প্রধান মেইন যেটা যার কারণে লাল হয় সেটাই হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন থাকে হচ্ছে লোহিত রক্তকণিকায়। হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায়। এই হিমোগ্লোবিনকে আমরা ভাঙলে 2টা বিষয় পাই, একটা হচ্ছে হিম এবং অপরটি হচ্ছে গ্লোবিন।
এই ইউটা হচ্ছে আয়রন বা লৌহ এবং গ্লোবিনটা হচ্ছে প্রোটিন, প্রোটিন বা আমিষ। আমরা জানি যে এই হিমোগ্লোবিনের অভাব হলে হচ্ছে এনিমিয়া রোগ হয়, এনিমিয়া বা রক্ত শূন্যতা রোগ হয়। তার মানে হচ্ছে হিমোগ্লোবিন কমে গেছে, মানে হচ্ছে রক্তে আয়রন এবং গ্লোবিনের পরিমাণ কমে গেছে, আর যার কারণে হচ্ছে হিমোগ্লোবিন কমে গেলে হচ্ছে আমাদের এনিমিয়া রোগ হয়। অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে? সবাই হচ্ছে দ্রুত আনসার দিবা। অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে ধমনী, শিরা, হৃদযন্ত্র নাকি বৃক্ক? এক, ধমনী। আমরা জানি হচ্ছে ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, মানে ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে এবং শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। ধমনী অক্সিজেন যুক্ত রক্ত এবং শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। কিন্তু ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরা। পালমোনারি ধমনী হচ্ছে পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করবে এবং পালমোনারি শিরা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করবে। এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। আমরা জানি সবসময় ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে এবং শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরা। রক্ত শূন্যতা বলতে কি বোঝায়? এটা আনসার আগে দিচ্ছি। আচ্ছা, রক্ত শূন্যতা বলতে বোঝাচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে। কিছুক্ষণ আগে হচ্ছে দেখাইলাম যে আরবিসি তে যদি হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তাহলে হচ্ছে আমাদের রক্ত শূন্যতা দেখা দেয়। রক্ত জমাট বাঁধার ক্ষমতা নির্ভর করে প্রধানত কিসের উপরে? আমরা জানি রক্তকণিকা তিন ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আবার নিচে দেওয়া আছে ক্লটিং ফ্যাক্টর। আমরা জানি ক্লটিং ফ্যাক্টরগুলো হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 4টি ক্লটিং ফ্যাক্টর আছে, যেমন ক্লাসে পড়ানো হয়েছিল ফুল পরে টুক করে। তোমরা ততক্ষণ হচ্ছে আনসারটা বলতে থাকো। ফুল পরে টুক করে, এই 4টা শব্দ দিয়ে হচ্ছে 4টা ক্লটিং ফ্যাক্টরের নাম ছিল। ফুলতে হচ্ছে ফিব্রিনোজেন, প্রোথ্রোম্বিন, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, আর পরেতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। কিন্তু যদি বলা হয় রক্ত জমাট বাঁধার ক্ষমতা নির্ভর করে প্রধানত কোনটির উপরে, তাহলে হবে হচ্ছে অনুচক্রিকা। আর যদি হচ্ছে ক্লটিং ফ্যাক্টরগুলো নাম জানতে চায় তাহলে 4টা ফ্যাক্টর আমরা এই 4টা দিয়ে হচ্ছে মনে রাখবো। ফুলতে হচ্ছে ফিব্রিনোজেন, পরেতে প্রোথ্রোম্বিন, টুকতে হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, আর পরেতে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। রক্তে রক্তরসের পরিমাণ সম্পূর্ণ রক্তের কত পার্সেন্ট? রক্তরসের পরিমাণ কত পার্সেন্ট? রক্তরসের পরিমাণ আমরা জানি রক্তরসে হচ্ছে প্লাজমা বলা হয়, রক্তরস বা হচ্ছে প্লাজমা। রক্তের প্রধান উপাদান হচ্ছে দুইটি, রক্তরস এবং হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা, রক্তের উপাদান দুইটি, রক্তরস এবং হচ্ছে রক্তকণিকা। রক্তরসের পরিমাণ হচ্ছে 55% এবং রক্তকণিকার পরিমাণ হচ্ছে 45%। এই রক্তকণিকায় হচ্ছে 3 ভাগে বিভক্ত, আরবিসি, ডাব্লিউবিসি এবং হচ্ছে প্লাটেলেটস। তাহলে রক্তরসের পরিমাণ হচ্ছে 55% এবং রক্তকণিকার পরিমাণ মনে রাখো, রক্তকণিকার পরিমাণ হচ্ছে 45%। এই টোটাল হচ্ছে 100%। হার্টের আবরণের নাম কি? হার্টের আবরণের নাম হার্টের আবরণের নাম কি? হার্টের আবরণের নাম আমরা জানি হার্টের আবরণের নাম পেরিকার্ডিয়াম। হার্টের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম।
কিন্তু যদি বলা হয় হার্টের স্তর জানতে চায়, হার্টের স্তর কয়টি, হার্টের স্তর 3টি, হার্টের স্তর 3টি। কি কি মনে আছে কারো? হার্টের আবরণ বললে হচ্ছে পেরিকার্ডিয়াম, কিন্তু স্তর বললে হচ্ছে 3টা স্তর হবে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং 3 হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তো এটা ক্লিয়ার ভাবে হচ্ছে মনে রাখতে হবে। যখন হার্টের আবরণ বা পর্দা কি জানতে চাইবে, আবরণ বা পর্দা, তখন হবে হচ্ছে পেরিকার্ডিয়াম। আর যদি হচ্ছে হার্টের স্তর বলা হয় তাহলে হবে এই 3টা। কি এই কাজটা করতে পারে, হার্টের আবরণের জায়গায় এই 3টা অপশন সহ হচ্ছে পেরিকার্ডিয়াম দিতে পারে। তাহলে এটা স্পেসিফিক ভাবে মনে রাখতে হবে। হার্টের আবরণ বা পর্দা বললে হচ্ছে পেরিকার্ডিয়াম, আর যদি স্তর বলা হয় তাহলে হচ্ছে এই 3টা। হার্টে রক্ত সঞ্চালন করে কোন আর্টারি বা কোন ধমনী? করোনারি আর্টারি, ব্রাকিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি। হার্টের নিজস্ব রক্ত সঞ্চালন হয় এবং তার নিজস্ব রক্ত সঞ্চালনের জন্য হচ্ছে এক ধরনের আর্টারি আছে। ওই আর্টারিটির নাম কি তোমরা বলো? হার্টের নিজস্ব রক্ত সঞ্চালন করে কোন আর্টারি বা কোন ধমনী? হার্টের নিজস্ব রক্ত সঞ্চালন করে কোন ধমনী? হার্টের নিজস্ব রক্ত সঞ্চালন করে কোন ধমনী, কোন আর্টারি? হার্টের নিজস্ব রক্ত সঞ্চালন করে হচ্ছে করোনারি আর্টারি। এটা হচ্ছে হার্টের নিজস্ব রক্ত সঞ্চালন করে। শ্বেত রক্তকণিকা কত প্রকার? শ্বেত রক্তকণিকা কত প্রকার? শ্বেত রক্তকণিকা কত প্রকার? আমরা জানি হচ্ছে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি কে আমি এইভাবে হচ্ছে শিখিয়েছিলাম তোমাদেরকে। ডাব্লিউবিসি প্রধানত হচ্ছে দানাদার বা গ্র্যানুলোসাইট, দানাদার এবং অদানাদার। দানাদার ছিল হচ্ছে তিনটা, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। আর অদানাদার ছিল হচ্ছে লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট এবং মনোসাইট। তাহলে যদি বলা হয় শ্বেত রক্তকণিকার কত প্রকার? টোটাল হবে 5 প্রকার। কারণ কি নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, এই টোটাল হচ্ছে 5 প্রকার। তাহলে শ্বেত রক্তকণিকা 5 প্রকার। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে। আমাদের দেহকোষ রক্ত হতে কি জিনিসগুলো, কোন উপাদানগুলো হচ্ছে গ্রহণ করে? আমাদের দেহকোষ মানে আমাদের যে দেহের কোষগুলো আছে সেগুলো রক্ত থেকে কি কি উপাদান গ্রহণ করে? আমাদের দেহকোষ রক্ত হতে কি উপাদান, কোন কোন উপাদানগুলো হচ্ছে গ্রহণ করে? হ্যাঁ, গুড। 19 এ आंसर করছেন নাকি? আমাদের দেহকোষ রক্ত হতে অক্সিজেন ও গ্লুকোজ গ্রহণ করে। আমাদের দেহকোষ রক্ত হতে অক্সিজেন এবং গ্লুকোজ গ্রহণ করে। মানবদেহে পানির পরিমাণ, এটা পানির মধ্যে সহজ, আমরা সবাই অ্যানসারটা জানি। মানবদেহে পানির পরিমাণ, আমরা জানি মানবদেহে পানির পরিমাণ কত পার্সেন্ট? এটা খুবই সহজ একটা প্রশ্ন। 20 নম্বর, মানবদেহে পানির পরিমাণ কত? হ্যাঁ, মানবদেহে পানির পরিমাণ হচ্ছে 70%। মানবদেহে পানির পরিমাণ 70%। একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ মানে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ কত? একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ, দ্রুত কমেন্টস করো। একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? হ্যাঁ, 21/1, ঠিক বলছো।
একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80 মিলিমিটার অফ মার্কারি। এখানে হবে মিলিমিটার অফ যুক্ত হবে মিলিমিটার অফ মার্কারি। আমরা জানি এসজিতে হচ্ছে মার্কারি। তাহলে যে পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80 মিলিমিটার অফ মার্কারি। পূর্ণবয়স্ক স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার হয়? মিনিটে কতবার হয়? একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডে 72 বিট পার মিনিট। 72 বিট পার মিনিট। এককগুলা হচ্ছে একটু খেয়াল করার চেষ্টা করবা, কারণ হচ্ছে অনেক সময় একক দেওয়া থাকতে পারে। 72 বিটস পার মিনিট, প্রতি মিনিটে হচ্ছে 72 বার হয়। আচ্ছা, মানবদেহের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? রিপিট হয়ে গেছে, আগে একটা ছিল। হ্যাঁ, মানবদেহের রক্তের পিএইচ এর স্বাভাবিক মান কত? মানবদেহের রক্তের পিএইচ এর স্বাভাবিক মান কত? মানবদেহের রক্তের স্বাভাবিক পিএইচ মান কত? হ্যাঁ, 7.4। এটা হচ্ছে আবার কোনো জায়গায় 7.4 না থেকে থাকতে পারে, 7.35 থেকে 7.45 এরকম ভাবে হচ্ছে থাকতে পারে। মানুষের রক্তের পিএইচ 7.35 থেকে 7.45। এটা সাথে কেমন রাখবো? মানুষের দেহের ওজনের 8% হচ্ছে রক্ত থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের ওজনের 8% হচ্ছে রক্ত থাকে। মানব শরীরের অক্সিজেনের মাত্রা পরিমাপক যন্ত্র কোনটি? অক্সিজেনের মাত্রা পরিমাপক যন্ত্র। মানবদেহের অক্সিজেন পরিমাপক যন্ত্র সি। হ্যাঁ, মানবদেহের অক্সিজেন পরিমাপক যন্ত্র হচ্ছে পালস অক্সিমিটার। পালস অক্সিমিটার দ্বারা হচ্ছে অক্সিজেন পরিমাপ করা হয়। অতিরিক্ত খাদ্য লিভারে সঞ্চিত সুগার হলো, মানে আমাদের শরীরে যে অতিরিক্ত হচ্ছে খাদ্যটা সঞ্চিত থাকে সেটা লিভারে, মানে লিভারে কি হিসেবে হচ্ছে সঞ্চিত থাকে? লিভারে কি হিসেবে সঞ্চিত থাকে? ভুল, গ্লুকোজ হবে না, সাথে সাথে গ্লাইকোজেন রূপে হচ্ছে সঞ্চিত থাকে। বাহ, সুন্দর। কি কারেন্ট চলে গেল? এটা তো অফ হয়ে গেছে, চলবে। আচ্ছা, আমাদের অতিরিক্ত খাদ্য লিভারে হচ্ছে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। ইনসুলিন নিঃসৃত হয় কোন অঙ্গটি থেকে? দেখো, অগ্নাশয় দেওয়া আছে। অগ্নাশয়, বৃক্ক, হৃদযন্ত্র। অগ্নাশয়, বৃক্ক, হৃদযন্ত্র এবং হচ্ছে স্নায়ুতে ইনসুলিন কোনটি থেকে হচ্ছে নিঃসৃত হয়? ইনসুলিন নিঃসৃত হয় কোনটি থেকে? হ্যাঁ, সাথে এসে আমরা জানি হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এ বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেট হয়। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেট হয়। দেহের গঠন বৃদ্ধি করে কোনটি? দেহের গঠন বৃদ্ধি করে কোনটি? দেহের গঠন বৃদ্ধি করে কোনটি? খাদ্য, ভিটামিন, পানি, লবণ। এই তিনটা যদি হচ্ছে আমরা ধরি, আমরা জানি খাদ্যের উপাদান হচ্ছে 6টি। এই তিনটা কিন্তু হচ্ছে খাদ্যের উপাদান। আমাদের দেহ গঠন করতে গেলে এই তিনটা উপাদানই প্রয়োজন। এছাড়া হচ্ছে আরো 3টি উপাদান রয়েছে। তাহলে হচ্ছে যেহেতু বলা হয়েছে দেহের গঠন বৃদ্ধি করে কোনটি, তাহলে আমাদের অপশন হবে হচ্ছে খাদ্য। কারণ ওই তিনটি হচ্ছে খাদ্যের উপাদান। কোনটা ছাড়াই হচ্ছে আমার দেহের পুরোপুরি বৃদ্ধি হচ্ছে সংগঠিত হবে না। তার জন্য আমার সবগুলা
দরকার। তাহলে খাদ্যের দেহের গঠন বৃদ্ধি করে হচ্ছে খাদ্য। 29 ফ্যাট সলিউবল ভিটামিন কোনটি? ফ্যাট সলিউবল ভিটামিন কোনটি? ভিটামিন এ, ভিটামিন বি3, ভিটামিন সি এবং ভিটামিন বি12। ফ্যাট সলিউবল ভিটামিন কোনটি? হ্যাঁ, ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন এ। ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন এ। আমরা জানি ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে 4টি। ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে 4টি। ভিটামিন এ, ডি, ই এন্ড কে, এই 4টি হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন এবং হচ্ছে ওয়াটার সলিউবল মানে হচ্ছে পানিতে দ্রবণীয়। ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এন্ড হচ্ছে ভিটামিন সি। এই দুটি হচ্ছে ওয়াটার সলিউবল এবং এই 4টি হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। এ, ডি, ই, কে একসাথে মনে রাখবা। এ, ডি, ই, কে হচ্ছে ফ্যাট সলিউবল এবং ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি হচ্ছে ওয়াটার সলিউবল। পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? যেমন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? ইনসুলিন নিঃসৃত হয়েছিল অগ্ন্যাশয় থেকে। তাহলে এখন হচ্ছে পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? হ্যাঁ, এক আমরা জানি পিত্তরস হচ্ছে যকৃৎ থেকে নিঃসৃত হয়। পিত্তরস যকৃৎ থেকে নিঃসৃত হয়। লিভার বা যকৃৎ, যকৃৎ বাইটাকে হচ্ছে লিভার বলা হয়। তাহলে লিভার সিক্রেট করে হচ্ছে বাইল, পিত্তরস বাইটাকে বাইল বলা হয়। 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে আনুমানিক কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়? 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে কি পরিমাণ কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়? এক প্রকার স্নেহ পদার্থ থেকে আনুমানিক 9.3 কিলোক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। 9.3। নিচের কোনটি পরিপাক তন্ত্রের অংশ নয়? পাকস্থলী, যকৃৎ, বৃক্ক, অগ্ন্যাশয়। দেখো আমরা জানি যে পাকস্থলীয় পরিপাক তন্ত্রের অংশ, যকৃৎ পরিপাক তন্ত্রের অংশ, অগ্ন্যাশয় হচ্ছে পরিপাক তন্ত্রের অংশ। কিন্তু বৃক্ক বা কিডনি যদি বলা হয়, বা বৃক্ক বা কিডনি হচ্ছে আমরা জানি রেচন তন্ত্রের অংশ। রেচন তন্ত্র। তাহলে বলা হয়েছে কোনটি পরিপাক তন্ত্রের অংশ নয়? আনসার হবে হচ্ছে বৃক্ক। পরিপাক তন্ত্রের অংশ নয় হচ্ছে বৃক্ক, কারণ এটা হচ্ছে রেচন তন্ত্রের অংশ। স্নায়ুতন্ত্রের একক কোনটি? স্নায়ুতন্ত্রের একক হচ্ছে সেরিব্রাম, সেরিবেলাম, থ্যালামাস। আমরা জানি এখানে যে হচ্ছে অপশনগুলো দেওয়া আছে, সেরিব্রাম, সেরিবেলাম এবং থ্যালামাস, এই তিনটাই হচ্ছে মস্তিষ্কের একটা বা ব্রেনের একটা পার্ট। ব্রেনের একটা অংশ হচ্ছে এই তিনটা। কিন্তু যদি বলা হয় স্নায়ুতন্ত্রের একক কোনটি, তাহলে হবে হচ্ছে নিউরন। স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? দেহের সবচেয়ে বড় গ্রন্থি, দেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ, পিটুইটারি, অগ্ন্যাশয় এবং হচ্ছে পাকস্থলী। দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। দেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ। যদি বলা হয় দেহের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি? দেহের সবচেয়ে ছোট গ্রন্থি হচ্ছে পিটুইটারি। দেহের সবচেয়ে ছোট গ্রন্থি বা গ্ল্যান্ড যদি বলা হয়, তাহলে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে সবচেয়ে ছোট, কিন্তু এটার কার্যকারিতা হচ্ছে সবচেয়ে বেশি। এবং অগ্ন্যাশয়কে বলা হয় হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি বলা হয়। মিশ্র গ্রন্থি বলা হয়। মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি বলা হয় অগ্ন্যাশয়কে। আর পিটুইটারি হচ্ছে যকৃৎ সবচেয়ে বড় এবং পিটুইটারি হচ্ছে সবচেয়ে ছোট গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোনটিকে? থাইরয়েড, অগ্ন্যাশয়
পিটুইটারি। মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোনটিকে? গুড। মাস্টার গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডকে হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থিও বলা হয়। এটাও লেখা থাকতে পারে, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়। মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি হচ্ছে পিটুইটারি। এটা সবচেয়ে ছোট গ্রন্থি, কিন্তু এটার কাজ হচ্ছে সবচেয়ে বড়। মস্তিষ্ক কোন তন্ত্রের অংশ? এখানে কোন হবে? মস্তিষ্ক কোন তন্ত্রের অংশ? শ্বসনতন্ত্র, পেশিতন্ত্র, স্নায়ুতন্ত্র এবং হচ্ছে রেচনতন্ত্র। মস্তিষ্ক কোন তন্ত্রের অংশ? হ্যাঁ, গুড। 35 হচ্ছে স্নায়ুতন্ত্র। মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের অংশ। আবার যদি বলা হয় শ্বসনতন্ত্রের অংশ কি, তাহলে অবশ্যই হবে ফুসফুস। শ্বসনতন্ত্রের যদি মানে মেইন তন্ত্র অংশ বলা হয় তাহলে ফুসফুস। আবার রেচনতন্ত্রের হচ্ছে বৃক্ক। তাহলে মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের অংশ। কোন হরমোনটি ডায়াবেটিস রোগের সাথে সংশ্লিষ্ট? কোন হরমোনটি ডায়াবেটিস রোগের সাথে সংশ্লিষ্ট? আমরা কিছুক্ষণ আগে হচ্ছে পড়ে আসছি, অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে হচ্ছে ইনসুলিন হরমোন সিক্রেট হয়। এই ইনসুলিন হরমোনটি হচ্ছে ডায়াবেটিস রোগের সাথে সংশ্লিষ্ট। কোন কোন মানুষের দেহে হচ্ছে এই ইনসুলিন হরমোনটি একদমই তৈরি হয় না, বা হচ্ছে যদিও তৈরি হয় সেটা হচ্ছে কার্যকারিতা থাকে না, যার কারণে হচ্ছে ডায়াবেটিস রোগটা হয়। ওদের খাবারটাকে হচ্ছে মেটাবলাইজ করতে পারে না, যার কারণে হচ্ছে ডায়াবেটিস হয়। তাহলে কোন হরমোনটি ডায়াবেটিস রোগের সাথে সংশ্লিষ্ট? ইনসুলিন। কোন হরমোনের ঘাটতির কারণে ডায়াবেটিস হয়? একই অ্যান্সার হবে যে ইনসুলিনের ঘাটতির কারণে হচ্ছে ডায়াবেটিস হয়। বর্জ্য নিষ্কাশন করে কোনটি? অগ্ন্যাশয়, ফুসফুস, যকৃত, বৃক্ক। 38। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট, এগুলা থেকে হচ্ছে কমন করবে। হ্যাঁ, এটা হবে হচ্ছে বৃক্ক। আমরা জানি বজ্র নিষ্কাশন করে হচ্ছে বৃক্ক বা কিডনি। মানব দেহে কয়টি বৃক্ক আছে? মানব দেহে কয়টি বৃক্ক আছে? যদি বলা হয় মানব দেহে কয়টি বৃক্ক আছে, তাহলে হবে হচ্ছে 2টি। মানব দেহে বৃক্ক আছে কয়টি যদি বলা হয়, তাহলে হচ্ছে কিডনি বা বৃক্ক হচ্ছে 2টি। আচ্ছা, যদি বলা হয় হচ্ছে মানব দেহে ইউরেটার কয়টি? ইউরেটার কতটি? তাহলে কি হবে? মানব দেহে কিডনিও 2টি, ইউরেটার মানে হচ্ছে বৃক্ক নালীও হচ্ছে 2টি, ব্লাডার 1টি এবং ইউরেথ্রা মূত্রনালী, যেটা ইউরেথ্রা বা মূত্রনালী হচ্ছে 1টি। তাহলে দেখো কিডনি 2টি, দুই পাশে 2টা কিডনি থাকে, ইউরেটার 2টি, 2টা কিডনি থেকে হচ্ছে 2টা নালী বের হয়, এটা হচ্ছে 2টি। ব্লাডার থাকবে, যেখানে মূত্রটা হচ্ছে জমা হয়, ব্লাডার হচ্ছে 1টি এবং ইউরেথ্রা হচ্ছে 1টি। গর্ভকালীন সময়ে কোন টিকা দিতে হয়? টিটানাস, হাম, রুবেলা, পোলিও। গর্ভকালীন সময়ে কোন টিকা দিতে হয়? সবাই হচ্ছে দ্রুত বলো, গর্ভকালীন সময়ে কোন টিকা দিতে হয়? গর্ভকালীন সময় হচ্ছে আমরা জানি টিটি টিকা দিতে হয়, এটা হচ্ছে বাধ্যতামূলক, মাস্ট বি, দিতেই হয় টিটানাস। শিশুদের পোলিও রোধের জন্য কয়টি ডোজ দিতে হয়? শিশুদের পোলিও রোধের জন্য
কয়টি ডোজ দিতে হয়? শিশুদের পোলিও রোগের জন্য কয়টি ডোজ দিতে হয়? 1টি, 2টি, 3টি, 4টি? গুড। শিশুদের পোলিও রোগের জন্য হচ্ছে 4টি টিকা দিতে হয়। যে 3টি বলছো সে হচ্ছে ভুল বলছো। আনসার হবে হচ্ছে 4টি। ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? আমরা জানি হচ্ছে থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয়। বেরিবেরি রোগ হয় হচ্ছে থায়ামিনের অভাবে। থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে হচ্ছে স্কারবি রোগ হয় এবং ভিটামিন ই এর অভাবে হচ্ছে বন্ধ্যাত্ব হয়। থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয়, ভিটামিন সি এর অভাবে স্কারবি হয় এবং হৃদরোগের তো অনেক ধরনের কারণ থাকে, যেটার ডিটেইলস আমি যাব না। আর ভিটামিন ই এর অভাবে হচ্ছে বন্ধ্যাত্ব হয়। কোন রোগে শরীরের ইমিউনিটি নষ্ট হয়? গনোরিয়া, পারকিনসন, ডায়রিয়া, এইডস? কোন রোগে শরীরের ইমিউনিটি নষ্ট হয়? হ্যাঁ, গুড। লামিয়া জেরিন। আনসার বলছে এইডস। গুড, এটা আনসার হবে এইডস। ইমিউনিটি নষ্ট হয় হচ্ছে এইডস হলে ইমিউনিটি নষ্ট হয়ে যায়। যে কোনো রোগ হচ্ছে সহজে আক্রমণ করতে পারে। নিচের কোনটি সংক্রামক ব্যাধি? উচ্চ রক্তচাপ, যক্ষা, ব্রেন স্ট্রোক, ডায়াবেটিস? নিচের কোনটি সংক্রামক রোগ? সংক্রামক রোগ বলতে বোঝানো হচ্ছে যে রোগগুলো একজন থেকে আরেকজনে হচ্ছে ছড়ায়, কোনো মাধ্যমের মাধ্যমে হচ্ছে একজন থেকে আরেকজনকে হচ্ছে এফেক্টেড করতে পারে। আমরা জানি অপশনে দেওয়া আছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ কখনো হচ্ছে সংক্রামক রোগ হতে পারে না। এটা এমন না যেটা আমার পার্শ্ববর্তী একজনের থাকলে হচ্ছে আমার সেটা হবে, তাহলে উচ্চ রক্তচাপ হচ্ছে হবে না। ব্রেন স্ট্রোক হবে না, এটা এমন না যে একজন ব্রেন স্ট্রোক হলো তার সাথে সাথে আমার ব্রেন স্ট্রোক হবে। ডায়াবেটিসটা সংক্রামক রোগ নয়। সংক্রামক রোগ হচ্ছে যক্ষা, কারণ আমরা জানি হাঁচি কাশির মাধ্যমে হচ্ছে এই রোগটা ছড়ায়। যক্ষা বা এটাকে বলা হয় টিউবারকুলোসিস বা সংক্ষেপে টিবি লিখে হচ্ছে প্রকাশ করা হয়। আমরা জানি এটা মনে রাখি যে যক্ষার প্রতিষেধক হিসেবে হচ্ছে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। যক্ষার প্রতিষেধক হিসেবে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। বাংলাদেশের মাতৃমৃত্যু বেশি হওয়ার সর্বাধিক কারণ কোনটি? মাতৃমৃত্যু বেশি হওয়ার সর্বাধিক কারণ কোনটি? ইয়েস, বি। মাতৃমৃত্যু বেশি হওয়ার সর্বাধিক কারণ হচ্ছে গর্ভপাত বা অ্যাবর্শনের কারণ হচ্ছে মাতৃমৃত্যুপাত বেশি হয়। গলগণ্ড হয় কোনটির অভাবে? লৌহের অভাবে, এটা হবে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অভাবে, আয়োডিনের অভাবে, নাকি হচ্ছে পটাশিয়ামের অভাবে? গলগণ্ড হয় কোনটির অভাবে? লৌহের অভাবে, ক্যালসিয়ামের অভাবে, আয়োডিনের অভাবে, নাকি হচ্ছে পটাশিয়ামের অভাবে? সি। হ্যাঁ, আমরা জানি হচ্ছে আয়োডিনের অভাবে হচ্ছে, মানে আয়োডিন হচ্ছে লবণ, আয়োডিনের অভাবে হচ্ছে গলগণ্ড বা থাইরয়েড রোগ হয়। আয়োডিনের অভাবে গলগণ্ড বা থাইরয়েড রোগ হয়, সরি গয়টার রোগ হয়। আয়োডিনের অভাবে গলগণ্ড বা হচ্ছে গয়টার, গয়টার। আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়। জীবের জৈবনিক নামকরণ করা হয় কোন ভাষায়? জীবের জৈবনিক নামকরণ করা হয় কোন ভাষায়? আমরা জানি জীবের জৈবনিক নামকরণ করা হয় হচ্ছে ল্যাটিন ভাষায়। ল্যাটিন ভাষায়, যেটা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি বলা হয়। দ্বিপদ নামকরণ পদ্ধতির জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণ পদ্ধতির জনক ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয়। এন্টোমোলজি কোন বিষয়ের অধ্যায়? মানে কোন এন্টোমোলজি বলতে কোন বিষয়টিকে বোঝায়? পানি, কীটপতঙ্গ, সরীসৃপ, নাকি হচ্ছে মাছ? এন্টোমোলজি বলতে কোনটিকে বোঝায়? এন্টোমোলজি। গুড, কীটপতঙ্গ। আমরা জানি এন্টোমোলজি মানে হচ্ছে
কীটপতঙ্গ সম্পর্কিত বিজ্ঞানকে হচ্ছে এন্টোমোলজি বলা হয়। টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলা হয়? টিউমারোলজি, অনকোলজি, সাইটোলজি, ইকোলজি। টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলা হয়? আমরা জানি, দেখো সাইটোলজি মানে হচ্ছে কলাস্থান বিদ্যা। আমরা জানি সাইটোলজি হচ্ছে কলাস্থান বিদ্যা। কলাস্থান বিদ্যা। আর টিউমারোলজি বলতে কোনো শব্দ হয় না, তাহলে হচ্ছে টিউমার সংক্রান্ত চর্চাকে বলা হয় হচ্ছে অনকোলজি। লাস্ট, এভি কালচার বলতে কি বোঝায়? এটা আজকে আমাদের শেষ প্রশ্ন। এভি কালচার বলতে কি বোঝায়? এভি কালচার কি? 50 এভি কালচার কি? এভি কালচার কি? সবাই এটা এভি কালচারের সাথে সাথে হচ্ছে এপি কালচার এবং পিসি কালচারও বলো। পিসি কালচার কোনটা আর হচ্ছে এভি কালচার কোনটা? এই তিনটা হচ্ছে সব সময়ই আসে। হ্যাঁ, গুড। এভি কালচার মানে হচ্ছে পাখি পালন বিদ্যা। এখন হচ্ছে এপি কালচার কি, পিসি কালচার কি? আমরা জানি এপি কালচার হচ্ছে মৌমাছি পালন বিদ্যা। এপি কালচার হচ্ছে মৌমাছি পালন বিদ্যা। এবং পিসি কালচার হচ্ছে কি বলো? পিসি কালচার কি? পিসি কালচার হচ্ছে মৎস্য চাষ বিদ্যা। মৎস্য চাষ বিদ্যা। তাহলে এই তিনটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এপি কালচার হচ্ছে পাখি পালন বিদ্যা, এপি কালচার মানে হচ্ছে মৌমাছি পালন বিদ্যা, এবং পিসি কালচার হচ্ছে মৎস্য পালন বিদ্যা। আজকে হচ্ছে এই 50টা এমসিকিউ থাকলো। একটা কোশ্চেনের ভিতরে কিন্তু আরো অনেক কিছু ডিটেইলস করা হয়েছে, তো সবাই হচ্ছে এইভাবেই পড়ে নিবা। আর এখন হচ্ছে যত বেছে বেছে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে, যেহেতু আমাদের পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে সময়, আর খুব বেশি দিন কিন্তু হচ্ছে নেই। সো এখন হচ্ছে সামনে ঈদ। ঈদ কিন্তু প্রতি বছরই আসবে, কিন্তু পরীক্ষাটা প্রতি বছর আসবে না। সো এখন একটু কষ্ট হলেও হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। সবার জন্য একটাই কথা, যে পড়াশোনাটা হচ্ছে এখন ভালোভাবে কন্টিনিউ করতে হবে। পরীক্ষার আগ পর্যন্ত যে কয়দিন আছে সবাই হচ্ছে একটু গুরুত্ব সহিত এই স্পেসিফিক বিষয়গুলোই হচ্ছে মনোযোগ দিয়ে পড়ো, বারবার পড়ো, পড়তে পড়তে হচ্ছে মুখস্থ হয়ে যাবে, আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একটু টেকনিক করে বুদ্ধি করে পড়ো। তো আজকে ক্লাস এই পর্যন্তই। যদি হচ্ছে কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে হচ্ছে এখন আমাকে বলতে পারো, আর যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আমি আজকে ক্লাস এখানে শেষ করে দেব। সবার কেমন লাগলো ক্লাসগুলো? এই যে 50টা কোশ্চেনে কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি এই 50টা কোশ্চেনের মাঝখানে কারো কোনো প্রবলেম থাকে তাহলে এখানে বলো, আর যদি না থাকে তাহলে হচ্ছে এই কোশ্চেনগুলো আজকে যেন হচ্ছে এই 50টা যেন আর করতে না হয়, এখন হচ্ছে মুখস্থ করে ফেলো। আশা করি সবারই বুঝতে কোনো সমস্যা হয় নাই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরো হচ্ছে কিছু বেশি কোশ্চেন লেখার চেষ্টা করব, বা এরকম যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে এগুলো বেশি বেশি হচ্ছে তোমাদের জন্য আলাদা করা হবে। আর একটু মনোযোগ সহকারে হচ্ছে তোমরা ক্লাসটা করবা, আর হচ্ছে সবাই রেডি থাকবা। তো যেহেতু কারো কোনো প্রবলেম নাই তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই। ভালো করে প্রিপারেশন নাও।